নমস্কার, বাংলা স্ফিয়ারে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এতক্ষণে তিহাড় জেল থেকে বাড়ির পথে অথবা আপ কার্যালয়ের পথে রওনা হয়ে গেছে। কেননা সুপ্রিম কোর্ট আজকে একটি বলা যেতে পারে সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়ালকে স্রেফ নির্বাচনের জন্য তিনি যাতে নির্বাচনী প্রচার করতে পারেন এবং তার গণতান্ত্রিক যে অধিকার একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে সেটাকে প্রতিষ্ঠা করতে পারেন, তার জন্য তাকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ইতিমধ্যে যদি তার মামলার মীমাংসা না হয় তাহলে 2 জুনই কেজরিওয়ালকে ফের আত্মসমর্পণ করতে হবে তিহাড়ে গিয়ে, কিন্তু সে তো লম্বা কথা। তার আগে ওই একই বেঞ্চ জাস্টিস সঞ্জীব খান্না, যিনি চন্দ্রচূড়ের পরে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন এবং যার আরেকটি পরিচয় হলো তিনি HR খান্নার ভ্রাতুষ্পুত্র, সেই HR খান্না যিনি ওই হেভিয়াস কর্পাসের এমার্জেন্সির সময় বুক চিতিয়ে হেভিয়াস কর্পাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচরণ করেছিলেন। সঞ্জীব খান্না এবং আমাদের কলকাতা ভায়া বম্বে যাওয়া দীপঙ্কর দত্ত সকালবেলা আরও একটি আদেশ দিয়েছেন। সকালের আদেশটি যদি আমাদের দিদিমণির ক্ষেত্রে চরম অস্বস্তিকর হয়, দ্বিতীয়টি তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে রাজনৈতিকভাবে ভোটের প্রাক্কালে সত্যি খুবই অস্বস্তির। প্রথমে চট করে সকালের আদেশটার কথা বলি। আমি আমার ফেসবুক পেজে এবং প্রোফাইলে ওই শুনানির যে আবছা ভিডিওটি পেয়েছি সেটা পোস্ট করেছি। আপনারা যারা দেখেছেন তাদের কাছে নতুন করে কিছু বলার নেই। বলার যেটা সেটা হলো, যে ভাষায় যেরকম ছিচিৎকার করে এই দুই বিচারপতি আজ অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন পত্রপাঠ, সেটা শোনার পরে আমি জানি না যারা এই কাজ করেছেন তাদের গাত্রচর্ম কতটা চওড়া, কিন্তু এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। বিচারপতি খান্না পরিষ্কার বললেন, মিস্টার ফার্নান্ডেজ, রাজনীতির সঙ্গে FIR-কে গুলিয়ে ফেলবেন না। দীপঙ্কর দত্তকেও দেখা গেল তিনিও বারে বারে অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন সেই কৌশলীকে ইন্টারাপ্ট করে বলছেন, কবে নিয়েছে CID এই মামলা? আপনারা তো এখনো পর্যন্ত এই মামলায় ক্যাভিয়েটই করেননি। এইসব বলে কার্যত ওই কৌশলীকে কথা বলার সুযোগই না দিয়ে সেটা খারিজ করে দিয়েছেন। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটি সুখবর, কেননা একজন বিচারপতির কয়েকটি আদেশ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছিল বলে তারা যেভাবে আদা জল খেয়ে অমৃতা সিনহার পরিবারের ভিতরে ঢুকে অযথা তার স্বামীকে হেনস্থা করার চেষ্টা করছিল, এরপরে সেই উদ্যোগে জল ঢালা হবেই। কিন্তু তার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হল অরবিন্দ কেজরিওয়ালের শর্তাধীন সাময়িক মুক্তি। এই যে 1 জুন পর্যন্ত তিনি বাইরে থাকার অনুমতি পেলেন,
সেটার প্রথম কন্ডিশন হলো তিনি কিন্তু এই সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। কেননা he shall not visit the office of the chief minister and the Delhi secretariat। তার মানে সেখানে একটা বড় সড়ো শর্ত তার উপরে আরোপ করা হয়েছে। দ্বিতীয় শর্তটা কি? he shall be bound by the statement made on his behalf that he shall not sign official files unless it is required and necessary for obtaining clearance approval of the Lieutenant Governor of Delhi। লেফটেন্যান্ট গভর্নরের অনুমতির জন্য যেসব ফাইল পাঠানোর প্রয়োজন, কেজরিওয়াল ইচ্ছে করলে সেখানে সই করতে পারেন, কিন্তু তাঁর সরকারের একতরফা বা নিজস্ব নেওয়া সিদ্ধান্তে কোনো রকম তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে, সেটা আরেকটু অস্বস্তিকর, he will not make any comment with regard to his role in the present case। অর্থাৎ দিল্লি লিকার স্ক্যামে তার তথাকথিত ইনভলভমেন্টের যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে তিনি একটি শব্দও তার প্রচারে ব্যবহার করতে পারবেন না। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল খুব আনপড় লোক নন, আইআইটির ছাত্র, IRS ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি এখন রাজনীতি করছেন। বস্তুত INDIA জোটের এই মুহূর্তে যে দুটি আইকন খুব বড় নির্বাচনী প্রচারের হাতিয়ার হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে একজন কেজরি, অন্যজন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন যে এই আদেশের পরে হেমন্তকেও আর দীর্ঘদিন সম্ভবত হাজতে রাখা সম্ভব হবে না। কি হবে না হবে জানি না। এই যে কেজরিওয়াল বেরোলেন খাঁচা থেকে, এটা বিজেপির পক্ষে দুঃসংবাদ নয়, এ কথা কোনো মূর্খেও সম্ভবত বলবে না। আমার ধারণা বিজেপির কট্টর সমর্থকও বলবে না। আচ্ছা, এই যে ঘটনাটি সুপ্রিম কোর্ট ঘটালো, যেটাকে ইডির কৌঁসুলিরা প্রাণপণ পাল্টা যুক্তি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা কি, এই দৃষ্টান্তটা কি আইনের দিক থেকে খুব বৈধ হলো? কেননা ইডির হয়ে কৌশলীরা তারা বারবার বলেছেন দুটো কথা, প্রধানত তারা বলেছেন যে এক, কেজরিওয়ালকে 9 বার সমন করা হয়েছিল কিন্তু তিনি সমনে সাড়া দেননি, আর 2, রাজনীতিবিদ হওয়ার কারণে কেজরিওয়ালকে যদি ছাড়া হয় তাহলে তো মানুষের মনে এই ধারণা তৈরি হবে যে পলিটিশিয়ানস আর এ সেপারেট ক্লাস, এবং আমাদের দেশে দেয়ার আর 2 sets of rules and laws for 2 sets of persons। অর্থাৎ একজন আলুওয়ালা পটলওয়ালা যে সুবিধাটি পাবে না, সেই সুবিধে একজন রাজনীতিবিদকে দেওয়া হবে কেন? আইনের চোখে ভারতবর্ষের সব নাগরিকই তো সমান। এই প্রশ্নটা জবাব আজকের এই সংক্ষিপ্ত রায়ে আছে। তাতে এ কথা স্বীকার করা হয়েছে যে এই যে 9 বার কেজরিওয়াল ইডির সামনে সাড়া দেননি, সেটা একটা অন্যায় বলে অবশ্যই চিহ্নিত করতে হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার নিজের দল
আপের প্রধান মুখ, তার দল এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং যদি এই প্রতিদ্বন্দ্বিতায় একটা লেভেল প্লেইং গ্রাউন্ড না থাকে তাহলে গণতন্ত্রের অর্থটাই ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ কেজরিওয়াল তিহারে থাকবেন না, তার অনুপস্থিতিতে বাকিরা সামলাবেন, আর বিজেপি একেবারে ফুল ফোর্সে ময়দানে নামবে, তার কোনো দলেরই নাম করেননি অবশ্যই বিচারপতিরা। এটা ঠিক লেভেল প্লেইং গ্রাউন্ড হবে না। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে, ইট ইজ নো গেইন সেইং দ্যাট general elections to Lok Sabha is the most significant and an important event this year, as it should be in a national election year. বলে এটা তো কোনো সাধারণ বছর নয়, এটা নির্বাচনের বছর এবং সেই কারণে খুব গুরুত্বপূর্ণ। 65 থেকে 70 কোটি মানুষ নশো 97 কোটি মানুষের মধ্যে 65 থেকে 70 কোটি মানুষ এই ভোটে অংশগ্রহণ করবেন। তাতে তারা বলছেন যে আগামী 5 বছরের জন্য ভারতবর্ষ শাসন করবেন কারা, তা নির্ধারিত হবে এই নির্বাচনে। জেনারেল ইলেকশনস সাপ্লাই the vis viva to a democracy. Given the prodigious importance, we reject the argument raised on behalf of the prosecution that grant of interim bail release on this account would be giving premium of placing the politicians in a benefic position compared to ordinary citizens of this country. যে কথাটা আমি এক্ষুনি আপনাদের বললাম। While examining the question of the grant of interim bail, the court always takes into consideration the peculiarities associated with the person in question and the surrounding circumstances. In fact, to ignore the same would be iniquitous and wrong. এবং তারা আরেকটু এগিয়ে বলেছেন যে এই কেসটা কবে সিবিআই প্রথম এফআইআর করেছে, তারপরে ইডি কবে ইসিআইআর করলো, কিন্তু উনি বিচারপতিদের যুক্তি হলো, অ্যাজ দ্য অ্যাপিল ইজ পেন্ডিং বিফোর আস, যেহেতু সুপ্রিম কোর্টে তো কেজরিওয়াল গিয়েছেন, তার গ্রেফতার বেআইনি এই অভিযোগ জানিয়ে, এবং বিচারপতিরা বলছেন যে তার এই যে আবেদন, সেই আবেদনের মীমাংসা হতে এখনো সময় লাগবে। As the appeal is pending before us, we do not think it would be proper for us to direct the appellant Arvind Kejriwal to approach the trial court for interim release. This may not be apt in view of the legal issues and contentions that are under examination and consideration before us. এবং এই ধরনের অন্তর্বর্তীকালীন সাময়িক মুক্তি সুপ্রিম কোর্ট কখন কাকে কিভাবে দিয়েছে তার সমর্থনে বেশ কয়েকটি জাজমেন্টও তারা, সুপ্রিম কোর্টেরই জাজমেন্ট, তারা কোর্টও করেছেন এই আদেশে। তারা বলছেন যে হ্যাঁ, কেজরিওয়াল যদি সমনে সাড়া দিতেন তাহলে ভালো হতো, কিন্তু দিস ইজ এ নেগেটিভ ফ্যাক্টর
But there are several other facets which we are required to take into consideration. আমাদের সেগুলোও তো বিবেচনা করতে হবে। সেগুলো কি? অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং দেশের একটি জাতীয় দলের প্রধান মুখ। No doubt serious accusations have been made, but he has not been convicted. এতে কোনো সন্দেহ নেই যে ইডি তার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ সব এনেছে, কিন্তু তিনি তো, তার অপরাধ তো এখনো প্রমাণিত হয়নি, তিনি সাজাপ্রাপ্ত আসামি নন। তার চেয়েও বড় কথা, হি হ্যাজ নো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস, হি ইজ নট এ থ্রেট টু সোসাইটি। The investigation in the present case has remained pending since August 2022, and Kejriwal was arrested on 21/3/2024, 2 বছর পরে। More importantly, legality and validity of the arrest itself is under challenge before this court, and we are yet to finally pronounce on the same. The situation cannot be compared with harvesting of crops or plea to look after business affairs. অর্থাৎ আমার চাষের ক্ষতি হচ্ছে, সেই জন্য আমাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক, কিংবা আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে সেই জন্য দেওয়া হোক, এই যে আবেদন, তার সঙ্গে এই আবেদন সমতুল্যও নয়, সমগোত্রীয়ও নয়। সুতরাং আমরা সব ভেবে চিনতে আমরা কি করলাম? উই হ্যাভ টেকেন এ মোর হোলিস্টিক অ্যান্ড লিবারেটেরিয়ান ভিউ in the background that 18th Lok Sabha general elections are being held. অরবিন্দ কেজরিওয়াল, তার মানে দুটি রাজ্য আছে যেখানে এখনো ভোট হয়নি, তার মধ্যে একটি দিল্লি, যেখানে 2 দফায় ভোট হবে। শেষ দফা হবে 1 জুন, সেদিনই তার জামিনের মেয়াদও শেষ হবে। আর 25 মে হবে পাঞ্জাবে। পাঞ্জাবে আছে 15টি আসন, দিল্লিতে আছে 7টি আসন। সেই 7টি আসনের মধ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে আপ লড়ছে 4টিতে, 3টিতে কংগ্রেস। অন্যদিকে পাঞ্জাবের ক্ষেত্রে কোনো সমঝোতা হয়নি, কিন্তু সেটা আপোষ মীমাংসার মধ্যে দিয়েই। তার চেয়েও বড় কথা, পাঞ্জাবে এই মুহূর্তে যেহেতু অকালি বা বিজেপি, এদের একক শক্তিতে সম্ভবত একটি আসনও জেতার শক্তি নেই। ফলে যেই জিতুক না কেন, কংগ্রেসই জিতুক আর আপ জিতুক, সেটা ইন্ডিয়া জোটের পক্ষেই তো আসবে। সুতরাং পাঞ্জাবের ফলাফল, তার সঙ্গে গতবার অবশ্য পাঞ্জাবে কংগ্রেস 8টা জিতেছিল 15টার মধ্যে, আর দিল্লিতে এবার যে শহীদের মতো অরবিন্দ কেজরিওয়াল ঘুরে বেড়াবেন, প্রতিটি কেন্দ্রে যাবেন। এমনিতেই মনোজ তিওয়ারির বিরুদ্ধে কংগ্রেস এবার দিল্লিতে প্রার্থী করেছে কানহাইয়া কুমারকে। আমি কানহাইয়া কুমারের অনেকগুলো ভিডিও দেখছিলাম। ছেলেটা যেমন বাগ্মী তেমনি জনপ্রিয়, এবং সত্যি কথা বলতে কি, ওই রকম একটা জায়গায় কানহাইয়া ইতিমধ্যেই একটা সমর্থনের ঢেউ তুলতে সক্ষম হয়েছে। এরপরে যখন আহত সৈনিকের মতো কেজরিওয়াল তার সঙ্গে হাত মেলাবেন এবং দিল্লি জুড়ে প্রচার করবেন, পাঞ্জাবেও যাবেন, কে বলতে পারে কেজরিওয়াল এখন
উইল বি ইন গ্রেট ডিমান্ড। তাকে হয়তো অন্যান্য রাজ্যেও ইন্ডিয়ার জোট শরিকরা ডাকতে পারেন। এখন তিনি আগামী 21 দিন কোথায় কিভাবে প্রচার করবেন সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয়। তবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সমস্ত প্রচেষ্টা এবং অভিসন্ধি বানচাল করে দিয়ে দেশে গণতন্ত্র রক্ষার জন্য এখনো যে একটি স্তম্ভ মাথা তুলে দাঁড়িয়ে আছে, আজকে সুপ্রিম কোর্টের আদেশ সেই দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। দেখুন, 3 দফা ভোটের পরে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, যে ধরনের খবর বিবিধ রাজ্য থেকে আসছে, সেটা বিজেপির পক্ষে মোটেই শুভকর নয়। বস্তুত বিজেপি এবার একক ক্ষমতায় 270টি আসন জিতবে কিনা সেটা নিয়েই মস্ত বড় প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই উঠে গেছে। এই প্রশ্ন শুধু যে বিজেপি বিরোধী আর মোদি বিরোধী ইউটিউবাররা করছেন তা কিন্তু নয়। ওয়াকিবহাল বিভিন্ন মহল থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই বোঝার উপরে শাকের আটির মতো কেজরিওয়াল তিহার থেকে বের হলেন। অতএব সমস্যার ঝুলিতে আরো একটা জ্বলন্ত সমস্যা যুক্ত হলো দিল্লির শাসক দলের কাছে। ভালো থাকবেন, নমস্কার।